চাঁদপুর গ্রামের এক বিশাল রাজকীয় হাভেলির, যেখানে টাকার পাহাড় থাকলেও মানুষের মনে ছিল অহংকারের দেওয়াল। চৌধুরী রহমত আলী আর জোহরা বেগমের বড় ছেলে অয়ান জিনাত নামের এক গরিব মেয়েকে বিয়ে করেছিল। কিন্তু জিনাত এই বাড়িতে কোনোদিন বড় বউয়ের সম্মান পায়নি। তার পরিচয় ছিল কেবল একজন কাজের লোকের মতো। সরপঞ্চজি, অয়ান এই 2 পয়সার মেয়েটাকে বিয়ে করে হাবেলির নাক কেটে দিয়েছে। আত্মীয় স্বজনের কাছে আমার আর কি সম্মান রইল? কিন্তু এখন আমি আমার দাপট আবার ফিরিয়ে আনব। ছোট ছেলে কবিরের বিয়ে আমি ধরমপুরের জমিদার মুশতাক সাহেবের একমাত্র মেয়ে শিফার সাথে ঠিক করেছি। আমার নতুন বউ যখন এই বাড়িতে পা রাখবে, তখন সাথে 25 বিঘা জমি, 10টা ট্র্যাক্টর আর সোনাদারার সিন্দুক নিয়ে আসবে। জোহরা, বিয়ে কোনো ব্যবসা নয় যে তাকে টাকা দিয়ে মাপবে। অয়ান জিনাতকে বিয়ে করে কোনো অন্যায় করেনি। জিনাত দিন রাত এই বাড়ির সেবা করে, আর তুমি তাকে কাজের লোক মনে করো। এখন বাড়িতে নতুন বউ আসছে, অন্তত এবার তো জিনাতকে তার অধিকারটুকু দাও। একদম না, ওই অলক্ষীকে আমি কোনোদিন নিজের বউ বলে মানব না। ওর যোগ্যতা হলো এই হাবেলির ময়লা পরিষ্কার করা আর বাসন মাজা, আর সারা জীবন ও এটাই করবে। আমার আসল বউ হলো শিফা, যে আমার সমানে সমান। আব্বুজান, আম্মি একদম ঠিক বলছেন। ওই ভিখারি জিনাতের সাথে আমার শিফার তুলনা কিভাবে হয়? শিফা রাজপ্রাসাদে বড় হয়েছে, ওর হাতে পরিশ্রমের দাগ থাকে না, হীরের আংটি থাকে। আমি এই বিয়েতে খুব খুশি। কবির, জিনাত তোর বড় ভাবি, মুখ সামলে কথা বলো। আম্মি, আমাকে যে শাস্তি দেওয়ার দিন, কিন্তু জিনাত আপনার কি ক্ষতি করেছে? ও কোনো অভিযোগ ছাড়াই বাড়ির সব কাজ করে, তাও কেন এত ঘৃণা? চুপ কর। যদি ওই ভিখারি মেয়েটার প্রতি এতই দরদ থাকে, তবে গিয়ে আস্তা বলেই বসে থাক। আর শোন, কবিরের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। জিনাতকে বলে দিস হাভেলি চুনকাম করা থেকে শুরু করে যাতায় শস্য পেশা পর্যন্ত সব কাজ যেন ওই একাই করে। আমার জমিদার বাড়ির বউয়ের আপ্যায়নে যেন কোনো কমতি না থাকে। এরপর হাভেলিতে কবিরের বিয়ের তোড়জোড় শুরু হলো। জিনাতকে মজুরদের মতো দিন রাত খাটানো হতে লাগলো। হাতের তালুতে ঘা হয়ে গেল, রক্ত ঝরতে লাগলো। তাও সে চুপচাপ সব সহ্য করলো। অয়ান চাইলেও কিছুই করতে পারল না। দেখতে দেখতে বিয়ের দিন এলো এবং জমিদার কন্যা শিফা অনেক যৌতুক আর ধুমধাম করে হাভেলিতে এলো। সারা গ্রামের মানুষ এই রাজকীয় আয়োজন দেখছিল। এসো আমার রানী বউ শিফা, তোমার আগমনে আমার হাভেলি ধন্য হয়ে গেল। মনে হচ্ছে যেন স্বয়ং রহমত আমার ঘরে পা রেখেছে। এসো বউ, নিয়ম পালন করে ভেতরে এসো। শিফা অনেক ঢং দেখিয়ে তার দামি লেহেঙ্গা আর গয়না সামলে কলসিতে পা দিয়ে ভেতরে ঢুকল। তখনই জোহরা বেগমের নজর পড়ল দরজার কোণে দাঁড়িয়ে থাকা জিনাতের ওপর। তার পুরনো সুতির শাড়ি আর হাতে মশলার দাগ দেখে জোহরা বেগমের মাথায় এক নিষ্ঠুর বুদ্ধি এলো। এই জিনাত, ওখানে কোনায় মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছিস কেন? সামনে আয়। আমার জমিদার বউ অনেক দূর থেকে এসেছে, ক্লান্ত হয়ে গেছে। যা, পিতলের গামলায় গোলাপ জল নিয়ে আয়, আর সবার সামনে আমার এই নতুন বউয়ের পা ধুইয়ে দে। আম্মি, এ কি বলছেন আপনি? জিনাত এই বাড়ির বড় বউ, একজন বড় জা কিভাবে তার ছোট জায়ের পা ধুতে পারে? এটা জিনাতের আর আমাদের রীতিনীতির চরম অপমান। আমি এটা কোনোভাবেই হতে দেব না। জোহরা, আজ তুমি মানুষের সব সীমা ছাড়িয়ে গেলে। টাকার নেশায় তুমি সব সম্পর্ক ভুলে গেছো। জিনাত এমন কোনো কাজ করবে না। এতে এত হাঙ্গামা করা কি আছে বড় ভাই? ও যদি আমার পা ধুইয়ে দেয় তাতে কি ক্ষতি হবে? এমনিতে ওকে তো কাজের লোকের মতোই দেখতে। আমার বাড়ির কাজের লোকেরাও এর চেয়ে ভালো জামা কাপড় পরে। আম্মি ঠিকই বলছেন, আমি নোংরা পা নিয়ে হাভেলির ভেতরে যাব না। না ওয়ান সাহেব, আপনি বড়দের কথার মাঝে পড়বেন না। বাড়িতে খুশির সময় আমার জন্য কোনো ঝামেলা হওয়া ঠিক হবে না। আমি অনাথ মেয়ে, আমার আবার কিসের মান সম্মান? যদি আম্মি যান এতেই খুশি হন, তবে আমি তৈরি। জিনাতের কথা শুনে অয়ানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, আর গ্রামের মহিলারা অবাক হয়ে গেল। জিনাত চুপচাপ গামলায় গোলাপ জল আনলো এবং হাঁটু গেড়ে বসে কাঁপতে কাঁপতে ছোট জা শিফার পা ধুইয়ে দিতে লাগল।
তার চোখের জল গামলার জলের সাথে মিশে যাচ্ছিল। কবির, তোর বউকে নিয়ে ওপরের এসি ঘরে যা। ওই ঘরটা আমি খাস শিফার জন্যই সাজিয়েছি। আর জিনাত, তুই গিয়ে পেছনের আস্তাবল পরিষ্কার কর। রাতের নিস্তব্ধতা নেমে এসেছে। হাভেলিতে তখন আনন্দের মেজাজ। অন্যদিকে আস্তাবলের পাশে সেই স্যাঁতস্যাঁতে ছোট ঘরে অয়ান আর জিনাত বসেছিল। ঘরে শুধু একটা মাটির প্রদীপ টিমটিম করে জ্বলছিল। আমাকে মাফ করে দাও জিনাত, আমি নিজের বউয়ের সম্মান বাঁচাতে পারলাম না। সবার সামনে আম্মি তোমাকে কাজের লোক বানিয়ে দিল, আর আমি কিছুই করতে পারলাম না। আমি এই হাভেলি ছেড়ে তোমাকে দূরে কোথাও নিয়ে যাব। আমি তোমার এই অপমান আর সইতে পারছি না। একই কথা বলছেন আপনি? স্বামীর ঘর ছেড়ে স্ত্রী কোথায় যাবে? মানছি আম্মিজানের চোখে টাকার নেশা আছে, কিন্তু উনি তো আপনার মা। একদিন আমার সেবাই ওনার অহংকার চুরমার করে দেবে। আপনি শুধু আমার সাথে থাকবেন। পরদিন সকালে হাভেলির আঙিনায় মুখ দেখানোর অনুষ্ঠান শুরু হলো। সরপঞ্চের স্ত্রী থেকে শুরু করে শহরের বড় বড় মানুষরা সেখানে ছিলেন। শিফা লাখ টাকার লেহেঙ্গা আর ভারী গয়না পরে সোফায় বসেছিল। তখনই জিনাত অতিথিদের জন্য চা নাস্তার ট্রে নিয়ে এলো। কপালে ঘাম থাকলেও তার চোখে ছিল এক অদ্ভুত শাল্য আর মায়া। জোহরা, তোর ছোট বউকে তো পুরো রানীর মতো লাগছে। এত সোনা আমি জীবনে দেখিনি। কিন্তু একটা কথা বলি, বড় বউ জিনাত সুতির শাড়ি পরে থাকলেও ওর মুখের জ্যোতি আর ওর সংস্কার এই সোনাদানার চেয়ে অনেক বেশি। কাল যেভাবে ও বাড়ির শান্তির জন্য নিজের অপমান সহ্য করেছে, তা কোনো বড় মনের মানুষ ছাড়া সম্ভব নয়। একদম ঠিক। শিফা বউয়ের খুব টাকার অহংকার, ঠিকমতো সালাম পর্যন্ত করল না। আর এই জিনাতকে দেখো, সারাক্ষণ সবার সেবা করে যাচ্ছে। আসলে হাভেলির স্ত্রী তো এই মেয়েটাই। থাক থাক, অনেক হয়েছে এই অলক্ষীর গুণগান। উন্নতি আর ভাগ্য সোনাদানা দিয়ে আসে, মিথ্যা সংস্কার যে নয়। অনুষ্ঠান শুরু করা যাক। জোহরা বেগম শিফার ঘোমটা তুললেন এবং তাদের বংশের হীরের একটা দামি হার তাকে পরিয়ে দিলেন। ধন্যবাদ আম্মিজান। এই হারটা খুব সুন্দর আর আমার আভিজাত্যের সাথে একদম মানানসই। এরপর জোহরা বেগম জিনাতের কাছে গেলেন। তিনি অবহেলা করে জিনাতের ঘোমটা সরিয়ে দিলেন এবং চাবির থোকা থেকে একটা পুরনো ফুটো পয়সা বের করে ওর দিকে ছুঁড়ে দিলেন। এই নে ভিখারিনী, তোর বাবা তো তোকে কোনোদিন একটা ফুটো পয়সাও দিতে পারেনি। এই শগুন রাখ, আর গিয়ে অতিথিদের এঁটো বাসন পরিষ্কার করো। আঙিনায় নিস্তব্ধতা নেমে এলো। সবাই জোহরা বেগমের এই নিচু আচরণে অবাক হয়ে গেল। কিন্তু জিনাত সেই ফুটো পয়সাটা মাটি থেকে তুলল, কপালে ঠেকালো এবং খুব সম্মানের সাথে নিজের শাড়ির আঁচলে বেঁধে নিল। আম্মিজান, গরিব মেয়ের কাছে শাশুড়ির দেওয়া ফুটো পয়সাও ওপরওয়ালার আশীর্বাদের মতো। আপনি নিজের হাতে আমাকে উপহার দিয়েছেন, এটা আমার কাছে হীরের চেয়েও দামি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জিনাতের এই কথা শুনে সেখানে থাকা প্রতিটি মহিলার চোখে জল চলে এলো। সবাই জিনাতকে আশীর্বাদ করল। এটা দেখে শিফা আর জোহরা বেগম হিংসায় জ্বলে উঠল। রাতে অতিথিরা চলে যাওয়ার পর জোহরা বেগম হাভেলির রান্নার ঘরের সামনে সবাইকে ডাকলেন। আজ এই গরিবের মেয়ে নিজের ভাল মানুষের যে নাটকটা করল, তা দেখে আমি বুঝে গেছি ও খুব চালাক। জোহরা, এ কি পাগলামি করছো? আঙিনার মাঝখানে এই লাল দাগ কেন? এটা শুধু দাগ নয় চৌধুরী সাহেব, এটা দুই বউয়ের মর্যাদার ভাগ। কাল প্রথম রান্নার নিয়ম, কিন্তু আমার দুই বউ এক রান্নাঘরে রান্না করবে না। শিফা, তুই কাল আসল রান্নাঘরে রান্না করবি। এখানে রাখা কাজু, কিশমিশ, ঘি আর বাসমতি চাল সব কিছুর ওপর তোর অধিকার। 3 জন কাজের লোক তোকে সাহায্য করবে। তুই যা খুশি রাজকীয় খাবার বানাবি। ধন্যবাদ আম্মিজান, আপনি পৃথিবীর সবথেকে সেরা শাশুড়ি। কাল আমি এমন খাবার বানাবো যে সবাই আঙুল চাটতে থাকবে। আর তুই 2 পয়সার মেয়ে, তুই এই দাগের ওপাশে ওই বৃষ্টিতে ভেজা মাটির উনুনে রান্না করবি। আর কান খুলে শুনে রাখ, আসল রান্নাঘরের একটা বাসন, 1 দানা চাল বা 1 ফোঁটা তেলও তুই ছুঁতে পারবি না।
ওই চালার নিচে যে মোটা চাল, গুড় আর নুন আছে তা দিয়েই রান্না করবি। আমিও দেখি তুই ওই কাঠের উনুনে রান্না করে এই হাভেলির চৌধুরীকে কাল কি খাওয়াস। আম্মি, প্রথম রান্না তো একটা আশীর্বাদের মতো হয়, আপনি সেখানেও এমন নিষ্ঠুর ভেদাভেদ করছেন। জিনাত ওই ভেজা উনুনে ঘি মশলা ছাড়া কিভাবে রান্না করবে? আপনি ইচ্ছে করে ওকে ছোট করছেন। কোনো ব্যাপার না, আম্মিজানের আদেশ আমার কাছে ওপরওয়ালার আদেশের মতো। আমার আব্বু আমাকে মাটির উনুনেই রুটি বানাতে শিখিয়েছেন। প্রথম রান্নায় স্বাদ ঘি আর কাজুর হয় না, আর ভালোবাসার হয়। আমি কাল ওই উনুনেই রান্না করব। রাত গভীর হয়েছে। হাভেলি শান্ত, কিন্তু জিনাতেতে চোখে ঘুম নেই। আস্তাবলের পাশের কুঁড়ে ঘরে বসে সে কালকের এই কঠিন পরীক্ষার কথা ভাবছে। সে জানে কাল শুধু খাবারের স্বাদের নয়, বরং তার গরিব বাবার সম্মানেরও পরীক্ষা। হে উপরওয়ালা, কাল আমার আর আমার আব্বুর সম্মান রক্ষা করো। টাকার নেশায় অন্ধ জোহরা বেগম হাভেলির আঙিনায় চকের দাগ টেনে 2 বউয়ের মর্যাদা ভাগ করে দিয়েছিলেন। বড় ছেলে অয়ানের গরিব স্ত্রী জিনাতকে আদেশ দেওয়া হয়েছিল বৃষ্টিতে ভেজা মাটির উনুনে কোনো রেশন ছাড়াই রান্না করার। অন্যদিকে জমিদার কন্যা শিফাকে হাভেলির সব সুযোগ সুবিধা সম্পন্ন আধুনিক রান্নাঘর দেওয়া হলো। ভোরের প্রথম আলো ফোটার আগেই জিনাত উঠে পড়ল। সে একটা পরিষ্কার সুতির শাড়ি পরে হাভেলির পেছনে সেই ভাঙাচোরা চালার নিচে পৌঁছালো। হে ওপরওয়ালা, আজ আমার নয়, আমার আব্বুর সম্মান তোমার হাতে। আম্মিজান রেশনের নামে শুধু জোয়ারের আটা, গুড় আর বিট নুন দিয়েছেন। 1 ফোঁটা ঘি বা তেলও নেই। কাঠগুলোও সব ভিজে। কিন্তু আব্বু বলতেন খাবারের স্বাদ মশলায় নয়, রান্নাকারীর নিয়ত আর ভালোবাসায় থাকে। জিনাত উনুন পরিষ্কার করল আর ভেজা কাঠ জ্বালানোর আপ্রাণ চেষ্টা শুরু করল। কাঠ থেকে প্রচুর ধোঁয়া বেরোচ্ছিল। ধোঁয়ায় জিনাতের চোখ লাল হয়ে গেল। সে হাঁটু গেড়ে বসে ফুঁকনি দিয়ে উনুনে ফুঁ দিতে লাগল। মুখে কালি লেগে গেল আর হাতের ঘা থেকে রক্ত বেরোতে লাগল। তখনই অয়ান সেখানে এলো। জিনাত, একই হাল করেছো নিজের? ধোয়ায় চোখ ফুলে গেছে। ছেড়ে দাও এসব। আমি ইচ্ছে করে তোমাকে ছোট করছেন। আমি এখনই গিয়ে বলছি যে তুমি এই ভেজা উনুনে রান্না কোনোভাবেই করবে না। না অয়ান সাহেব, এটা আগুনের ধোঁয়া, একটু পরেই চলে যাবে। কিন্তু আজ যদি আমি হার মেনে নিই, তবে আম্মিজানের কথার ধোঁয়া সারা জীবন আমাকে তিলে তিলে মারবে। আপনি শুধু পাশে বসুন, এটাই আমার শক্তি। জিনাতের সাহস দেখে অয়ান পাশে একটা ভাঙা পিঁড়িতে বসল। অনেক কষ্টের পর উনুনে আগুন জ্বলে উঠল। জিনাত আটা মাখল আর ঘি ছাড়াই মাটির তাওয়ায় রুটি সেকল। বাড়ির পেছনে হওয়া পুদিনা পাতা, কাঁচা আম আর কাঁচা লঙ্কা শিলপাটায় পিষে এক সুস্বাদু চাটনি বানালো আর বেঁচে যাওয়া গুড় দিয়ে চুরমা লাড্ডু তৈরি করল। সকাল 8টা বেজে গেছে। ওদিকে এসি ঘরে জমিদার বউ শিফা এখন ঘুম থেকে উঠল। উফ, গ্রামে সকাল কত তাড়াতাড়ি হয়ে যায়। আজ আমি এমন শাহী খাবার বানাবো যে চৌধুরী পরিবার সারা জীবন আমার গোলাম হয়ে থাকবে। শিফা আসল রান্নাঘরে ঢুকল। সেখানে দামি টাইলস, গ্যাস স্টোভ, ওভেন আর দুনিয়ার সব দামি মেওয়া, বাসমতি চাল আর দেশি ঘি রাখা ছিল। 3জন কাজের লোক হাত জোড় করে দাঁড়িয়েছিল। তোমরা 3জন এখানে কি করছো? বেরো এখান থেকে। আমি কাজে কোনো ইন্টারফারেন্স সহ্য করি না। আমি আজ নিজেই শাহী পনির আর জাফরানি ক্ষীর বানাবো। কিন্তু ছোট বৌরানী, এগুলো গ্রামের বড় বড় হাঁড়ি কুড়ি, আপনার অভ্যাস নেই, আমরা একটু সাহায্য করে দিই। তোমাদের সাহস কি করে হলো আমাকে জ্ঞান দেওয়ার? বেরো এখান থেকে। কাজের লোকেরা ভয় পেয়ে বাইরে চলে গেল। শিফা ফোনে রান্নার ভিডিও চালিয়ে রান্না শুরু করল। আসলে তার রান্না সম্পর্কে কোনো ধারণাই ছিল না।
সে কড়াইতে এক গাদা তেল আর ঘি একসাথে ঢেলে দিল। হ্যাঁ, লাল লঙ্কা আর নুন। বাপ রে, এটা তো খুব বেশি হয়ে গেল। কোনো ব্যাপার না, জল মিশিয়ে দেব। এখন ক্ষীরের জন্য দুধটা গরম করতে বসাই। শিফা এক হাতে ফোন দেখছিল আর অন্য হাতে পনির কাটছিল। হঠাৎ দুধ উথলে গ্যাসের ওপর পড়ে গেল। তাড়াহুড়ো করতে গিয়ে শিফা গরম কড়াই ছুঁয়ে ফেলল। হাত পুড়ে গেল আর অর্ধেক মশলা মাটিতে পড়ে গেল। আহ, আমার হাত! কেমন সব বাসন এদের। কোনো মতে জল দিয়ে গ্রেভি বানাই আর এই পোড়া দুধে চিনি কেশর দিয়ে গন্ধটা চাপা দিই। কেউ টেরও পাবে না। হাভেলির বিশাল ডাইনিং হলে অতিথিদের টেবিল সাজানো ছিল। আজ বিশেষ অতিথি এসেছেন, জেলার নতুন তহসিলদার সাহেব, যিনি চৌধুরী রহমত আলীর পুরনো বন্ধু। আসুন তহসিলদার সাহেব, বসুন। আজ দুই নতুন বউয়ের প্রথম রান্নার নিয়ম। এই আশীর্বাদের খাবারের আনন্দ নিন। এটা ভাগ্যের ব্যাপার চৌধুরী সাহেব। নতুন বউদের হাতের রান্না তো স্বয়ং ওপরওয়ালার আশীর্বাদ। তহসিলদার সাহেব, আমার ছোট বউ শিফা দামি মশলা দিয়ে শাহী খাবারের আয়োজন করেছে। খেলে আপনার আঙুল টেবিলের ওপরেই থেকে যাবে। তখনই শিফা দামি জামাকাপড় আর নকল হাসি নিয়ে রূপোর বাসনে খাবার নিয়ে এলো। নিন আব্বুজান, তহসিলদার সাহেব, আমার স্পেশাল শাহী পনির আর জাফরানি ক্ষীর। সবাই থালায় খাবার নিল। তহসিলদার সাহেব প্রথম গ্রাস মুখে দিলেন। ওনার মুখ লাল হয়ে গেল, কান দিয়ে যেন ধোঁয়া বেরোতে লাগলো, আর উনি কাশতে শুরু করলেন। জল, হে ওপরওয়ালা, এতে আগুন লেগে আছে। এটা খাবার নাকি বিষ? মুঠো মুঠো নুন আর আগুনের মতো লাল লঙ্কা। শিফা, এটা কি করেছো? শুধু কাঁচা মশলা আর পোড়া তেলের গন্ধ। ক্ষীরের দুধটাও পুরে কয়লা হয়ে গেছে। ওটা তহসিলদার সাহেব, শিফা বড় ঘরের মেয়ে তো গ্রামের বড় বাসনের আন্দাজও করতে পারেনি হয়তো। ধনী হওয়ার মানে অন্যকে অপমান করা নয় জোহরা বেগম। এই খাবার পশুদের খাওয়ার যোগ্যও নয়। আমি যাচ্ছি। থামুন তহসিলদার সাহেব, এক বউয়ের রান্না এখনো বাকি আছে। দয়া করে আমার এই শুকনো খাবারটুকুও একটু চেখে দেখুন। জিনাত এগিয়ে এলো। তার কাপড়ে কালি লেগেছিল আর হাতে ঘা। সে কলার পাতায় খাবার পরিবেশন করলো। ঢাকনা সরাতেই জোয়ারের রুটির সুন্দর গন্ধ, পুদিনার চাটনি আর গুড়ের চুরমার গন্ধে পুরো হলঘর ভরে গেল। বাহ, বড় বউ, এই গন্ধটা একদম আমার স্বর্গীয় মায়ের হাতের রান্নার মতো। তহসিলদার সাহেব দ্বিধা নিয়ে রুটির টুকরো মুখে দিলেন। খাবার গলায় নামতেই ওনার চোখ চিকচিক করে উঠল। অপূর্ব। জীবনে অনেক রাজভোগ খেয়েছি চৌধুরী সাহেব, কিন্তু এই স্বাদ পৃথিবীর কোনো 5 স্টারে নেই। মনে হচ্ছে যেন এই খাবারে স্বয়ং ওপরওয়ালার রহমত নেমে এসেছে। মা, তুই আজ মন ভরিয়ে দিলি। এটা জাদু নয়, জিনাতের নিয়ত আর পরিশ্রম। আম্মি ওকে এক দানা মশলাও দেননি। ওকে ভেজা মাটির উনুনে রান্না করতে হয়েছে। এটা ঘি দিয়ে নয়, আমার বউয়ের ঘাম দিয়ে তৈরি। এটা শুনে তহসিলদার আর চৌধুরী রহমতের চোখে জল এসে গেল। আমাকে মাফ করে দে মা, তুই বড় বউ নোস, এই বাড়ির ফেরেশতা। তুই আজ আমার সম্মানের রক্ষা করলি। দোয়া করি তোর এই সম্মান একদিন সারা পৃথিবী দেখবে। এক দানা মশলা না দিয়েও ও সবার মন জয় করে নিল, আর শিফা আমার নাক কেটে দিল। না, আমি এই ভিখারিকে রাজত্ব করতে দেব না। এবার আমি এমন কাজ দেব যে ওর এই জাদুকরি হাত ভেঙে যাবে, আর ও নিজে থেকেই হাভেলি ছেড়ে পালাবে। জোহরা বেগম রাগে পা ঠুকতে ঠুকতে ঘরে চলে গেলেন। কিছুদিন কেটে গেল। তখনই হাভেলিতে এক বিশাল অনুষ্ঠান আর ভোজের আয়োজন করা হলো। গ্রামে শত শত মানুষ আসার কথা। জোহরা বেগম এই সুযোগ কাজে লাগিয়ে জিনাতকে ভেঙে ফেলার এক ভয়ানক পরিকল্পনা করলেন। জিনাত, ও জিনাত, বাইরে আয়। জি আম্মি জান, কি করতে হবে? কাল হাভেলিতে বড় ভোজ। এখানে 500-র বেশি কাপড়, বিছানার চাদর আর পর্দা আছে। তোকে আজ বিকেলের মধ্যে
এগুলো গ্রামের কুয়োর ঘাটে গিয়ে নিজের হাতে আছড়ে ধুতে হবে। কোনো ওয়াশিং মেশিন বা কাজের লোক তোকে সাহায্য করবে না। আম্মি জান, একদম ঠিক বলছেন বড় ভাবি। আপনার তো ঘাটে কাপড় কাচার অভ্যাস থাকারই কথা। আমি তো আমার কাপড় মেশিনে ধুয়ে নেব। আম্মি, আপনার মাথা খারাপ হয়ে গেছে? একজন একা মহিলা 500 কাপড় কিভাবে ধোবে? আমি শহর থেকে লন্ড্রিওয়ালাদের ডেকে দিচ্ছি। খবরদার আয়ান, এটা বাড়ির নিয়ম যে ভোজের আগে বড় বউ সব কাপড় পরিষ্কার করবে। যদি বিকেল পর্যন্ত কাজ শেষ না হয় তবে কাল কোনো ভোজ হবে না, আর পুরো গ্রাম এই অলক্ষী জিনাতকেই দোষ দেবে। সিদ্ধান্ত তোমার হাতে। জোহরা বেগম এমন এক জাল বুনেছিলেন যেখান থেকে পালানো অসম্ভব ছিল। জিনাত একবার অয়ানের অসহায় চোখের দিকে তাকালো, আর একবার ওপরওয়ালার নাম নিয়ে আকাশের দিকে তাকালো। ঠিক আছে আম্মি জান, হাভেলির সম্মানে কোনো আঁচ আসবে না। আমি বিকেলের আগেই সব ধুয়ে নিয়ে আসব। জিনাত কাপড়ের ভারী বোচকাগুলো নিজের দুর্বল কাঁধে তুলে নিল এবং প্রচণ্ড রোদের মধ্যে পুরনো কুয়োর দিকে রওনা দিল। ওদিকে জোহরা বেগম আর শিফা বারান্দায় দাঁড়িয়ে হাসাহাসি করছিল। তাদের মনে হচ্ছিল আজ জিনাত হয় হার মানবে, নয়তো ক্লান্ত হয়ে মরে যাবে। কিন্তু তারা জানত না যে জিনাতের ভেতরে এমন এক আগুন জ্বলছে যা বড় বড় অহংকারের পাহাড়কেও গলিয়ে দিতে পারে। হে ওপরওয়ালা, আমাকে এত শক্তি দাও যাতে আমি হাভেলি আর আমার আব্বুর সম্মান বাঁচাতে পারি। আজ যদি আমি হেরে যাই তবে আম্মি জান সারা জীবন বলবেন যে গরিব ঘরের মেয়েরা কোনো কাজের হয় না। জিনাত ভারী পর্দা আর অতিথিদের কাপড়গুলো কুয়োর খসখসে পাথরে আছড়াতে শুরু করল। রোদ এত কড়া ছিল যে খালি পায়ে ফোসকা পড়ে গেল। কাপড় কাচতে কাচতে তার নরম হাত ফেটে রক্ত বেরোতে লাগল, যা সাবানের ফেনার সাথে মিশে লাল হয়ে যাচ্ছিল। ঘামে তার শাড়ি ভিজে চুপচুপে হয়ে গেছে। অয়ান দূরে দাঁড়িয়ে এই ভয়ানক দৃশ্য দেখে ভেতরে ভেতরে পুড়ে মরছিল। জিনাত, এবার থামো। তোমার হাত দিয়ে রক্ত পড়ছে। আমি এটা আর দেখতে পারছি না। আমি নিজে এই কাপড় ধুয়ে দেব। চুলোয় যাক এমন সম্মান আর এমন নিয়ম। না ওয়ান সাহেব, আম্মি জান আমাকে এই হাভেলির বউ হওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন। আমি প্রমাণ করব যে আমার গরিব আব্বু আমাকে হার মানতে শেখাননি। আপনি শুধু আমার সাহসটা ভাঙতে দেবেন না। জিনাতের এই জেদ আর হাত দিয়ে রক্ত পড়া দেখে সেখান দিয়ে যাওয়া গ্রামের মহিলারা অবাক হয়ে গেল। সরপঞ্চনী তাই আর কিছু মহিলা দৌড়ে কুয়োর কাছে এলো। ওরে মা, তুই কি জান দিয়ে দিবি? জোহরা বেগম টাকার নেশায় অন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা তো মানুষ। আমরা সবাই মিলে তোকে সাহায্য করব। না তাইজি, এটা আমার বাড়ির কাজ, আমাকেই কি করতে দিন। চুপ কর পাগলি, তুই এই গ্রামের মেয়ে। তোর এই সততা আর ভালো মানুষই আমাদের মন জয় করে নিয়েছে। এই মহিলারা, চলো সবাই মিলে এই বাচ্চা মেয়েটার হাত লাগাও। দেখতে দেখতে 20 থেকে 25 জন মহিলা সেখানে জড়ো হলো। কেউ জল তুলল, কেউ কাপড় নিংড়ালো, কেউ আবার শুকোতে দিল। যে কাজ জিনাত একা হয়তো মাঝরাত পর্যন্ত শেষ করতে পারত না, গ্রামের মানুষের ভালোবাসায় তা কয়েক ঘন্টার মধ্যেই হয়ে গেল। বিকেল হওয়ার আগেই জিনাত পরিষ্কার কাপড়ের বোচকা নিয়ে হাভেলিতে পৌঁছালেন। যখন জোহরা বেগম আর শিফা সেই ঝকঝকে কাপড়গুলো দেখল, তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এটা কিভাবে সম্ভব? এতগুলো কাপড় তুই একা এত তাড়াতাড়ি কিভাবে ধুলি? কারণ জোহরা, যে মানুষ সত্যি আর পরিশ্রমের পথে চলে, ওপরওয়ালা নিজেই তাকে সাহায্য করতে মাটিতে নেমে আসেন। আমার বউ আজ পুরো গ্রামের মন জয় করেছে। গ্রামের মহিলারা ওকে সাহায্য করেছে। এবার তো অন্তত শিক্ষা নাও। গ্রামের গেও মহিলারা সাহায্য করেছে তো কি এমন তীর মেরেছে? ও তো সেই কাজের লোকই রয়ে গেল। হাভেলির অনুষ্ঠান খুব সুন্দরভাবে শেষ হলো। যাওয়ার সময় প্রতিটি গরিব মানুষ আর অতিথি জিনাতকেই সবথেকে বেশি দোয়া দিল, যা দেখে জোহরা বেগম আরও চটে গেলেন। কিছুদিন কেটে গেল। জোহরা বেগমের অহংকার কমার নামই নিচ্ছিল না। কিন্তু বলে না, মানুষের অহংকার যখন আকাশ ছোঁয়ে, তখন ওপরওয়ালা তাকে মাটিতে নামানোর রাস্তা নিজেই তৈরি করে দেন। একদিন জোহরা বেগম হাভেলির মার্বেলের সিঁড়ি দিয়ে নামছিলেন।
তখনই তার পা ভিজে মেঝেতে পিছলে গেল, যা শিফার কাজের লোক পরিষ্কার করে ওভাবেই ফেলে রেখেছিল। বাঁচাও! জোহরা বেগম 15টি সিঁড়ি দিয়ে গড়িয়ে সোজা আঙিনায় এসে পড়লেন। শব্দ শুনে হাবেলিতে হুলস্থুল পড়ে গেল। অয়ান, কবির, জিনাত আর চৌধুরী রহমত দৌড়ে এলো। জোহরা বেগম ব্যথায় ছটফট করছিলেন আর পা দিয়ে রক্ত ঝরছিল। তাকে তখনই শহরের বড় হাসপাতালে নিয়ে যাওয়া হলো। চৌধুরী সাহেব, অবস্থা খুব আশঙ্কাজনক। জোহরা বেগমজির 2 পায়ের হাড় ভেঙে গেছে, মেরুদণ্ডেও মারাত্মক চোট লেগেছে। ওনাকে অন্তত 3 মাস বিছানায় পুরো বিশ্রামে থাকতে হবে। পাশ ফেরানো, স্নান করানো, নোংরা পরিষ্কার করা আর মালিশ করার জন্য 24 ঘন্টা কাউকে পাশে থাকতে হবে। একটু ভুল হলে উনি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবেন। এটা শুনে পুরো পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ল। জোহরা বেগমকে হাবেলিতে এনে তার দামি ঘরে শুয়ে দেওয়া হলো। সবথেকে বড় প্রশ্ন ছিল, দিন রাতের এই কঠিন সেবা কে করবে? ছেলেদের বাইরে অনেক কাজ। সবার নজর এবার 2 বউয়ের উপর পড়ল। শিফা মা, আম্মি তোমাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবেসেছেন। এবার এটা তোমার দায়িত্ব যে তুমি দিন রাত ওনার সেবা করো। কি? আমি? আব্বুজান, আপনার মাথা ঠিক আছে তো? আমি জমিদারের একমাত্র মেয়ে, জীবনে নিজে উঠে 1 গ্লাস জল খাইনি, আর আপনি বলছেন আমি এই দুর্গন্ধযুক্ত ব্যান্ডেজ আর নোংরা পরিষ্কার করব? ছি, আমার দ্বারা এই ঘেন্না কাজ একদম হবে না। শিফা, একই বলছো তুমি? উনি আমার মা, উনি তোমাকে মাথায় করে রেখেছিলেন, আর আজ তুমি মুখ ঘুরিয়ে নিচ্ছ। তো আমি কি করব? আমি হাবেলিতে রাজত্ব করতে এসেছি, নার্স হতে আসিনি। আমার কাছে এত ফালতু সময় নেই। আমি বাপের বাড়ি যাচ্ছি। এই বুড়ি ঠিক হয়ে গেলে তখন ডেকো। শিফা ব্যাগ গুছিয়ে হাবেলি ছেড়ে বাপের বাড়ি চলে গেল। জোহরা বেগম বিছানায় শুয়ে সব শুনছিলেন। আজ প্রথমবার নিজের টাকা আর নিজের পছন্দের জন্য ওনার কান্না পাচ্ছিল। যে আমির বউয়ের জন্য উনি ঘর ভাগ করেছিলেন, আজ সেই উনাকে একা ফেলে চলে গেল। অপমানে ওনার চোখ দিয়ে জল ঝরতে লাগলো। তখনই দরজায় জিনাতকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল, হাতে গরম জলের পাত্র আর তোয়ালে। সে কিছু না বলে জোহরা বেগমের পায়ের কাছে বসল। তুই এখানে কি করতে এসেছিস? তামাশা দেখতে? যা এখান থেকে। আমার কোনো মিথ্যে দয়ার দরকার নেই। আমি মরে যাব, তাও তোর মতো ভিখারির হাতের জল খাবো না। বেরোই ঘর থেকে। আম্মি জান, আপনি গালি দিন, মারুন, কিন্তু আমি আপনাকে এই অবস্থায় ছেড়ে কোথাও যাব না। মেয়ের দায়িত্ব হলো অসুস্থ মায়ের সেবা করা। জিনাত কোনো কটু কথা তোয়াক্কা করল না। সে দিন রাত এক করে দিল। সে ভোর 4টের সময় হাবেলির সব কাজ শেষ করত আর পুরো দিন আম্মিজানের ঘরে কাটাত। নিজ হাতে খাইয়ে দেওয়া, শরীর পরিষ্কার করা আর রাত জেগে ওনার পা মালিশ করা সব সে করত। অনেক সময় জোহরা বেগম রাগে খাবারের থালা ছুঁড়ে ফেলে দিতেন, কিন্তু জিনাত মুখ ফুটে কিছু না বলে সব পরিষ্কার করত। সে নিজের মায়ের শেখানো টোটকা দিয়ে ভেষজ গাছপালার এক বিশেষ কাঠ তৈরি করল। নিয়ে যাই পচা জল। তুই কি আমাকে বিষ দিয়ে মেরে ফেলতে চাস, যাতে হাভেলিতে রাজত্ব করতে পারিস? আম্মি জান, এতে ব্যথা কমানোর শক্তি আছে। একবার খেয়ে দেখুন, আরাম পাবেন। জিনাতের জেদের কাছে ওনাকে হার মানতে হলো। দিন কাটতে লাগলো। জিনাতের অক্লান্ত সেবা আর সেই জাদুকরি ওষুধের গুণে জোহরা বেগমের অবস্থার খুব দ্রুত উন্নতি হলো। পায়ের ব্যথা কমলো আর উনি কারো সাহায্য নিয়ে বসতে পারলেন। 2 মাস কেটে গেছে। জোহরা বেগম ভেতরে ভেতরে খুব লজ্জিত ছিলেন, কিন্তু ওনার অহংকার তখনও জিনাতের সামনে মাথা নত হতে দিচ্ছিল না। তখনই একদিন যখন শিফা খবর পেল যে বুড়ি প্রায় সুস্থ হয়ে গেছে, সে প্রচুর মেকআপ আর দামি জামাকাপড় পরে হাভেলিতে ফিরে এলো। তার মনে হলো এবার সে আবার রাজত্ব করবে। একদিন সকালে জিনাত রান্নাঘরে সেই ওষুধ বানাচ্ছিল। তখনই শিফা সেখানে এলো। ছোট বৌমা, এসে গেছো? এই ওষুধটা আম্মিজানকে দিয়ে এসো তো, আমার রান্নাঘরে কাজ আছে। তুমি খাইয়ে দিলে উনি খুশি হবেন। উফ, কত দুর্গন্ধ। ঠিক আছে, দাও,
আমি দিয়ে আসছি। আমাকেও আম্মিজানের চোখে আবার ভালো হতে হবে। শিফা ওষুধ নিয়ে ঘরে গেল। সেখানে ভাগ্যক্রমে চৌধুরী রহমত, অয়ান আর কবিরও বসেছিল। শিফা কায়দা করে মুখে একটা মিষ্টি হাসি আনল। আম্মিজান, আপনার পায়ের ব্যথা সারানোর জন্য আমি নিজে কত কষ্ট করে এই ওষুধটা বানিয়েছি। বাপের বাড়িতেও দিন রাত শুধু আপনার চিন্তাই করতাম। নিন, এটা খেয়ে নিন। তুই বানিয়েছিস এই ওষুধ? বাহ শিফা, আমি জানতাম তুমি তোমার দায়িত্ব বুঝবে। অয়ানের মুখ রাগে লাল হয়েছিল, কারণ সে রান্নাঘরে সব কথা শুনে ফেলেছিল। আর শিফার হাত থেকে গ্লাস কেড়ে নিয়ে মেঝেতে আছাড় মারল। কাঁচ ভাঙার শব্দে ঘর কেঁপে উঠল। বন্ধ করো এই নাটক শিফা, মিথ্যেরও একটা সীমা থাকে। এই ওষুধ আমার বউ জিনাত বানিয়েছে, যে 2 মাস ধরে না ঘুমিয়ে তোমার ফেলে যাওয়া নোংরা পরিষ্কার করছে, পা টিপে দিচ্ছে। তুমি তো আম্মিকে মরার জন্য ফেলে পালিয়েছিলে। আজ উনি সুস্থ হয়ে গেছেন, তাই মিথ্যে ক্রেডিট নিতে এসেছো? কি বড় ভাই, আপনি এসব কি বলছেন? শিফা, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। তো আমি কি করতাম? আমি কোনো কাজের লোক নই যে এই বুড়ির নোংরা পরিষ্কার করব। আমি জমিদারের মেয়ে, হাবিলির রানী হতে এসেছি, কোনো পচা রোগীর সেবা করতে নয়। আর এই পচা জলটা এই ভিখারি নিজেই আমাকে দিয়েছিল। বাজে কথা বন্ধ করো শিফা। আজ তুমি প্রমাণ করলে যে তোমার কাছে টাকা আছে, কিন্তু মনটা 1 পয়সারও না। তোমারে এই আভিজাত্যে আমি থুথু ফেলি। যে আম্মি তোমাকে মাথায় করে রাখলো, তুমি ওনাকে অপমান করলে। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কবির, আমি এখনই আমার বাবাকে ফোন করছি। উনি তোমাদের হামিলি কিনে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন। আমি যাচ্ছি, আর কোনোদিন ফিরব না। শিফা পা ঠুকতে ঠুকতে চিরকালের জন্য হাবেলি ছেড়ে চলে গেল। ঘরে এক নিস্তব্ধতা নেমে এলো। জোহরা বেগম, যিনি বিছানায় শুয়ে কাঁপছিলেন, ওনার চোখ দিয়ে জলের ধারা বইতে লাগল। ওনার টাকার অহংকার আর চুরমার হয়ে মাটির সাথে মিশে গেছে। জোহরা বেগম কাঁপতে কাঁপতে বিছানা থেকে নামলেন। পায়ে দুর্বলতা থাকলেও উনি টলতে টলতে এগিয়ে গেলেন। অয়ান আর চৌধুরী রহমত ওনাকে ধরতে চাইলেন, কিন্তু উনি মানা করে দিলেন। উনি সরাসরি জিনাতের কাছে গেলেন। আমাকে মাফ করে দে মা। আমার চোখে অহংকারের এমন কালো পর্দা ছিল যে আমি পিতল আর খাঁটি সোনার তফাৎ বুঝতে পারিনি। তোকে আস্তা বলে রেখেছি, রোদে কাপড় ধুইয়েছি, না খাইয়ে রেখেছি, কিন্তু তুই সব অন্যায়ের জবাব শুধু ভালোবাসা দিয়ে দিলি। তুই না থাকলে শিফা আমাকে বিছানায় পচতে ছেড়ে দিত। তুই আজ আমাকে নতুন জন্ম দিয়েছিস জিনাত। আমার রহমত, আমাকে মাফ করে দে। একই করছেন আম্মিজান। বড়দের ভুল হয়, কিন্তু তারা যখন ছোটদের বুকে টেনে নেয়, সব দুঃখ মিটে যায়। আমি আপনার ভালোবাসা পেয়েছি, এটাই আমার সব থেকে বড় সম্পদ। এই দৃশ্য দেখে সবার চোখ ভিজে এলো। আজকের পর এই হাভেলিতে কেউ আমির নেই, কেউ গরিব নেই। আজ থেকে এই পুরো হাভেলির মালকিন আর চাবির আসল হকদার আমার বড় বউ জিনাত। এরপর জিনাতকে সম্মানের সাথে হাভেলির সব থেকে বড় ঘরে পাঠিয়ে দেওয়া হলো। পুরো গ্রামে জিনাতের গুণগান হতে লাগলো। কবিরও নিজের ভুল বুঝতে পারল, আর হাভেলির কাজে বড় ভাইয়ের হাত মেলাতে লাগলো বন্ধুরা। এই গল্প থেকে এই শিক্ষাই পাওয়া যায় যে টাকা দিয়ে বাইরের শরীর সাজানো যায়, কিন্তু মানুষের আসল সম্মান তার ব্যবহার আর সততাতেই থাকে। লোভের সম্পর্ক বালির প্রাসাদের মতো, যা সামান্য আঘাতেই ভেঙে পড়ে, কিন্তু ভালোবাসা আর সম্মানের ভিত্তি ঝড়ের মধ্যেও অটল থাকে।